প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সাহিত্য মঞ্চের নতুন একটি ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসে আলোচনায় থাকছে পোর্টরাজ গল্প। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্গত রয়েছে এই গল্পটি। এই গল্পের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ লাইন আমাদের ভিডিওতে আজকে উপস্থাপিত হবে। যারা গল্পটি পড়েছো তারা এই ভিডিওটি থেকে প্রচুর পরিমাণে হেল্প পাবে। যারা পড়নি তাদেরকে বলবো তারা গল্পটি পড়ে আমাদের ভিডিওটি যদি একবার দেখো, এই গল্প থেকে তোমাদের কোনো রকম ডাউট, কোনো রকম কোশ্চেন থাকবে না। এই ভিডিওটি খুবই শর্ট হতে চলেছে, খুবই ছোট হতে চলেছে। তোমরা কিন্তু যারা পরীক্ষার আগে দেখবে, এই 2-4-5 মিনিট দেখেও কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে আশা করছি। চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি। দেখো, পোর্টরাজ লিখেছেন শঙ্কররাও খারাট। ছোট্ট করে লেখক পরিচিতি আমরা জানব। শঙ্কররাও খারাট 1921 থেকে 2001 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তার সম্পূর্ণ নাম শঙ্কররাও রামচন্দ্র খারাট। তিনি মহারাষ্ট্র দলিত আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন। মনে রাখতে হবে। দলিত জীবন প্রণালী তার কলমের বিষয় হয়ে উঠেছে। আমাদের যে পোর্টরাজ গল্প, সেখানেও কিন্তু একটি দলিত শ্রেণীর একটা ঘটনার যে জীবন পরম্পরা, সেই পরম্পরা কিন্তু আমরা খুঁজে পাই, তাই না? তো বলছে, মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ে তার জন্ম। ছোট থেকে তিনি দলিতদের ওপর উচ্চবর্গের শোষণ নিপীড়নকে প্রত্যক্ষ করেছেন এবং তার বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার হয়েছেন তার লেখার মধ্য দিয়ে। তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন দলিত আন্দোলনগুলো যে করেছেন বি.আর. আম্বেদকর, তার সঙ্গে যুক্ত ছিলেন। দেখো, এক এক করে আমরা যে কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলো কিংবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমেই বলছে শঙ্কররাও খারাট ছিলেন একজন মারাঠি সাহিত্যিক। প্রশ্ন হতে পারে কোন ভাষার সাহিত্যিক ছিলেন? উত্তর, মারাঠি সাহিত্যিক। দ্বিতীয়তে বলা হয়েছে পোর্টরাজ গল্পটি শঙ্কররাও খারাটের, দেখো মূল গ্রন্থের নাম এখানে রেখেছি আমি, বড় বালতেদার। ঠিক আছে, নামটা একটু কঠিন হতে পারে, একটু আননোন হতে পারে, কিন্তু মনে রাখবে। পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। সুনন্দন চক্রবর্তীর সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে, এটি একটি অনুবাদ গ্রন্থ তার। সেই গল্পে পোর্টরাজ গল্পটি স্থান পেয়েছে। পোর্টরাজ শব্দের সম্ভাব্য অর্থ ঈশ্বরের সেবক। পোর্টরাজ গল্পের প্রধান চরিত্রগুলি হল দামা, দ্রুপদ, আনন্দ, বঞ্চলাবাই বা বঞ্চলা এবং মোড়ল। এছাড়া দু একটি অপ্রধান চরিত্র রয়েছে, সেগুলোর কোনো প্রয়োজন নেই আলোচনার আমাদের। দামা হলো গ্রামের পোর্টরাজ। দামার স্ত্রীর নাম দ্রুপদ। খুবই সহজ। দামার বউয়ের চোখে জল ভরা, এর কারণ তোমাদের প্রশ্ন হতে পারে লাইন তুলে দিয়ে যে দামার বউয়ের চোখে জল ভরা কারণ কি? কারণ কিন্তু দামার অসুখ হয়েছে। ঠিক আছে, পোর্টরাজ গল্পে দামার যে অসুখের কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, কি সেই অসুখের নাম? অসুখটা কিন্তু হাগা বমি। ঠিক আছে, আর একটা জায়গায় আরেকটু আছে, অন্য একটা উল্লেখ আছে, কিন্তু এটাই কিন্তু মেন। যদি অপশনে থাকে অবশ্যই এটাকে কিন্তু তোমরা দেবে। গ্রামের প্রত্যেক বাড়িতে অন্তত একজন করে অসুস্থ হয়ে বিছানায়। প্রশ্ন হতেই পারে গ্রামের প্রত্যেক বাড়ি থেকে অন্তত কজন করে অসুস্থ হয়ে আছেন? অপশনে 2, 3 কিংবা 1 এরকম থাকতে পারে। দামার বাড়ির সামনে একটি নিম গাছ আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নিম গাছটিতে কাক ডেকে উঠেছিল। গল্পে 2বার কাক ডাকার প্রসঙ্গ আছে। কবার আছে? 2বার। ঠিক আছে, কাকটিকে ঢিল ছুঁড়ে মেরেছিল দামা এবং দ্রুপদের ছেলে। ঠিক আছে, সবসময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে, একটা কোটেশন। কথাটি বলেছে দ্রুপদ। প্রশ্ন হতে পারে, লাইনটি তুলে দিয়ে প্রশ্ন হতে পারে কে বলেছে,
কিংবা বেজন্মা কাকে বলা হয়েছে? দেখো কথাটি বলেছে দ্রুপদ, বেজন্মাটা বলা হয়েছে নিম গাছে বসে থাকা কাকটিকে। ঠিক আছে। পোর্ট্রাজ গল্পের সময়টা ছিল আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা ছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। দামার বাড়ির দরজার সামনে একটি কুকুর একটানা চিৎকার করছিল। তা শুনে দ্রুপদের প্রাণ শুকিয়ে ওঠে। দ্রুপদের এক পাশে বসেছিল একটা বউ, অন্য পাশে বসেছিল বনচলাবাই। ঠিক আছে। ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে। একটি কোটেশন এখানে, ওকে বলতে বলা হয়েছে দামাকে। এগুলো খুব ভাইটাল কিন্তু জিনিস। ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো যদি গুরুত্বপূর্ণভাবে গল্পটা না পড়ো, এগুলো কিন্তু ধরতে পারবে না। এবং গল্প যারা পড়েছো একটু ভালো করে খেয়াল করনি, তাদের কিন্তু এগুলো ভুল হওয়ার খুবই সম্ভাবনা। সেই জন্য বারবার জিনিসগুলোকে দেখতে হবে যে কোন কথাটা কে বলছে। একই ধরনের কথা দেখা যাচ্ছে একাধিক চরিত্র বলছে। তোমাদের এই গল্পের মধ্যেই সেরকম ঘটনা আছে, আমি বলছি একটু পরে। দেখো পরের এতে বলেছে, দ্রুপদ বিয়ের পর থেকে আজ পর্যন্ত মঙ্গলবার এবং শুক্রবারে মায়ের নামে উপোস করেছে। খুবই গুরুত্বপূর্ণ। দ্রুপদ প্রতি বছর দেবী মায়ের উদ্দেশ্যে যাত্রা করেন। দেবী মাকে দুধ দই দিয়ে স্নান করান, সবুজ শাড়ি পরায়, কপালে হলুদ কুমকুম দেয়, এছাড়া ভোগ নারকেল দেয়। প্রতি বছর আষাঢ়ে অমাবস্যায় দেবী মায়ের সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় দ্রুপদ। অর্থাৎ ভেজা শাড়িতে গড়াগড়ি আর কি, মাটিতে হয়তো দেবী মায়ের সামনে যে মাটি আছে, সেই জায়গাটা আছে, সেই স্থানে কিন্তু গড়াগড়ি দেয়। দ্রুপদ দেবী মায়ের কাছে ছাগল দিতে না পারলেও কুকরো দেয়, রক্তের ছিটে দেয়। ঠিক আছে। ছাগল দিতে না পারলে কুকরো দিয়ে একটি লাইন। এখানে কুকরো শব্দের অর্থ কি পরীক্ষায় প্রশ্ন তোমাদের হতেই পারে, উত্তর কিন্তু মোরগ। দ্রুপদ দামার বাড়ি যেদিন বউ হয়ে এসেছিল সেদিন থেকে দেবীর সামনে নিয়মিত পিদিম দেয়। ঠিক আছে। অর্থাৎ প্রদীপ জ্বালায় রোজ। গল্পে উল্লেখিত দেবী মায়ের নাম হচ্ছে মারি আই। হ্যাঁ, এই লেখাটা অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে, হয়তো মারিয়াই একসঙ্গে থাকছে, কোথাও একটা স্পেস দেওয়া আছে মাঝখানে, এটা কোনো ব্যাপার না। তোমরা মনে রাখবে দেবীর নাম হচ্ছে মারিয়াই। ঠিক আছে। একটি দলিত শ্রেণীর মানুষদের একটি দেবী। ঠিক আছে। যেহেতু আমরা জানলাম একটু আগে যে শঙ্কররাও খারাট একজন দলিত সাহিত্যিক ছিলেন, দলিতদের জীবনের ওঠাপড়া নিয়েই তার লেখা, তার রচনা, তার কলমের কলম তার অস্ত্র হয়ে উঠেছে দলিত বিদ্রোহের। তো যাই হোক, তারপরে দেখো একটি ছোট্ট একটি লাইন আছে, শুনে তার হাত পা স্থির। এই জায়গাগুলো তোমরা খেয়াল করবে, এই একই টাইপের কথা কিন্তু, একই অর্থযুক্ত কথা কিন্তু দু তিন জায়গায় আছে, সেগুলোর কিন্তু উদ্দেশ্য আলাদা আলাদা। দেখো শুনে তার হাত পা স্থির, কি শুনে? এখানে কিন্তু তোমাদের অপশনে থাকতে পারে যে ফেউয়ের ডাক শুনে, হ্যাঁ, তারপর কাকের ডাক শুনে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কাকের ডাক শুনে দ্রুপদের হাত পা স্থির হয়ে যায়। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকার করতে থাকে। তা শুনে দ্রুপদের বুকের ধুকধুকি পলকের জন্য থেমে যায়। দেখো আমি আগের প্রশ্নটা বললাম যে শুনে তার হাত পা স্থির, সেরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে দ্রুপদের বুকের ধুকধুকি পলকের জন্য থেমে যায়। কারণে ধরে নাও অপশনে দেওয়া থাকলো কাকের ডাক শুনে, আবার ফেউয়ের যে প্রসঙ্গ সেটা, ফেউ বাড়ির চারদিকে চক্কর দিচ্ছে, এই প্রসঙ্গটাও থাকতে পারে। সঠিক উত্তর কিন্তু এই ফেউয়ের প্রসঙ্গটাই আসবে। সেই জন্য আমি জিনিসগুলোকে একটু ভালো করে খেয়াল করতে বলছি তোমাদের। দেখো পরের প্রশ্নে পরের টপিকে বলা হয়েছে ফেউ শব্দের অর্থ শেয়াল বা খ্যাকশেয়াল। ঠিক আছে। বলছে গায়ের মোড়ল তার চেলাদের সাথে নিয়ে দামার বাড়িতে আসে। তারা সংখ্যায় ছিল 4 জন। মোড়লেরা কয়জন ছিল? 4 জন।
3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। প্রশ্ন হতে পারে কতদিন ধরে রোদে বেরোয় না? উত্তর কিন্তু 3 দিন। দামার বউ মোড়লকে জানায় দামার মায়ের দয়া হয়েছে। দেখো, এক জায়গায় দেখেছি আমরা হাগা বমি, আর এক জায়গায় কিন্তু মায়ের দয়া। আসলে মায়ের দয়া কি, অন্যান্য কোথায় কি আমি জানি না, আমার অঞ্চলে যে প্রচলিত এই মায়ের দয়াটা এখনো বলে অনেকে। অনেক সময় স্মল পক্স কিংবা পক্স যখন হয়, অর্থাৎ গুটি বসন্ত রোগ হয়, সেটাকে সাধারণ মানুষ কিন্তু সেই বসন্ত কিংবা গুটি বসন্ত বলতে চায় না। হ্যাঁ, সেটাকে মায়ের দয়া বলা হয়। এবং মায়ের দয়াটা আমার যে লোকালিটি, সেই লোকালিটিকে কিন্তু শীতলা মাকে ধরা হয়, দেবী শীতলাকে ধরা হয়। ঠিক আছে, মানে অর্থাৎ দেবী শীতলা কুপিত হলে তার নাকি যাই হোক এই অসুখটা হয়। ঠিক আছে, এবার কোথায় কি তোমাদের অঞ্চল ভেদে এটা আলাদাও হতে পারে, সেটা আমি জানি না, আমার জানা নেই, তোমরা অনেকেই জানতে পারো হয়তো। যাই হোক, পরের প্রসঙ্গে আমরা আসছি। দেখো, একটা কোটেশন দেওয়া আছে, কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস। এই কথা মোড়ল বলেছে দামা সম্পর্কে। ঠিক আছে, গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো। সলায় শব্দের অর্থ কি? পরামর্শ করা। দামা ও দুর্পতের বড় ছেলের নাম আনন্দ। অর্থাৎ দামা এবং দুর্পতের সম্ভবত 2জন সন্তান, 2জন ছেলে। আমরা কিন্তু এক জায়গায় মেনশন করে দেওয়া আছে বড় ছেলে। ঠিক আছে, বড় ছেলের নাম আনন্দ, ছোট ছেলের নাম কিন্তু মেনশন করা নেই, এবং ছোট ছেলে শব্দটাও কিন্তু কোথাও উল্লেখ নেই। দেখো, তারপর বলছে আনন্দ হাই স্কুলে ইংরেজি পড়ছে। আনন্দ রাতের অন্ধকারে গোপনে দেবী মায়ের মূর্তি গ্রামের ধারে রেখে এসেছিল। আনন্দ তার কাজ সেরে অনেক রাত্রে বাড়ি ফিরেছিল। সকালে সূর্য উঠলে আনন্দ নদীতে স্নান করতে গিয়েছিল। প্রশ্ন হতে পারে কোথায় স্নান করছিল, পুকুরে, ঝর্ণায়। ঠিক আছে, অপশন কিন্তু নদীতে থাকবে, সেটাকেই কিন্তু তোমরা সঠিক উত্তর করবে। তারপর বলেছে গ্রামের সবাই মনে করে ভক্তদের রক্ষার জন্য দেবী নিজেই গ্রামের ধারে গিয়ে অবস্থান করেছেন। সবাই আনন্দে থালায় নারকেল আর নিবোধ শব্দের অর্থ নৈবেদ্য নিয়ে গ্রামের ধারে চলেছে। কেন? দেবী মায়ের পুজো করতে। দেবীর পূজা সেরে মিছিল ফেরার পথে ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। ঠিক আছে, এবং মিছিল থেকে একজন বেরিয়ে দামাকে হলুদ ফুলের মালা পরিয়ে দিয়েছিল। মনে রাখবে, হলুদ ফুলের মালা, লাল ফুল নয় কিন্তু, কিংবা সাদা ফুল, অন্যান্য অপশন থাকতে পারে, মনে রাখতে হবে হলুদ ফুলের মালা। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো ছিল। এরপর পরের ভিডিওতে এই পোর্টরাজ থেকে 61টা এমসিকিউ প্রশ্ন আমরা রেখেছি এখানে। তো 61টা এমসিকিউ প্রশ্ন কিন্তু 2-1 দিনের মধ্যে তার ভিডিও আপলোড হবে। তোমরা কিন্তু নিজেদের যাচাইয়ের জন্য, নিজেদের প্রস্তুতি কতটা সেটা বুঝে নেবার জন্য কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। যাই হোক, আমরা 61টা এমসিকিউ রেখেছি। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনা পোর্টরাজ গল্প সম্পর্কে, যে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও। তো তোমরা যারা ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হলো, যারা একটু হলেও উপকার পেলে, তারা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা পুরনো তারা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমাদের ইতিমধ্যে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যারা যুক্ত হওনি, আমাদের ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে তোমরা এসে কিন্তু যুক্ত হতে পারো। যে কোনো তথ্য, যে কোনো ভিডিওর লিঙ্ক সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং নিয়মিত সেখানে মক টেস্ট তোমরা নিজেরা দিতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।